হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি অসাধারণ সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি। কেমন হবে যদি পৃথিবী ধ্বংসের পর মানুষ বছরের পর বছর মাটির নিচে একটি শহর গড়ে তোলে? পৃথিবীতে এমন কি হয়েছিল যার জন্য মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে মানুষ মাটির নিচে বসবাস করতে শুরু করলো? আর সেই মানুষগুলোর শেষ পরিণতি বা কি হয়েছিল? এই সব কিছুর উত্তর জানতে পারবো আজকের এই মুভিতে। তো চলো বেশি দেরি না করে মুভি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই সূর্যের মতো দেখতে আরও একটি সূর্য আমাদের পৃথিবীর কাছে চলে আসে, যার ফলে পুরো পৃথিবীর এনভায়রনমেন্ট চেঞ্জ হতে শুরু করে। সব বিজ্ঞানীরা তখন বুঝতে পারে পৃথিবী এখন আর বসবাসের উপযোগী নয়। তাই কিছু বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা মিলে মাটির অনেকটা ভেতরে একটা ভিন্নধর্মী শহর তৈরি করে, আর সেই শহরটির নাম দেয় অ্যাম্বার সিটি। তারা সেখানে এমন একটি ব্যবস্থা করে যাতে 200 বছর আগে কেউ পৃথিবীর উপরিপৃষ্ঠে আসতে না পারে, কারণ তারা গবেষণা করে জানতে পেরেছে প্রায় 200 বছর পর পৃথিবী আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাই সেই বিজ্ঞানীরা একটি বক্স তৈরি করে এবং সেখানে 200 বছরের একটি টাইম সেট করে দেয়, অর্থাৎ 200 বছরের পূর্বে কেউ চাইলে বাক্সটি খুলতে পারবে না। তারা সেই বক্সটির ভেতর অ্যাম্বার সিটি থেকে কিভাবে পৃথিবীতে ফিরতে হবে সেই সমস্ত ইনফরমেশনগুলো রেখে দেয়। অ্যাম্বার সিটির মানুষেরা যেন 200 বছর পর এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। বিজ্ঞানীরা সর্বপ্রথম বক্সটিকে সেই শহরের মেয়রের কাছে তুলে দেয়। এরপর সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে বক্সটি নতুন নতুন মেয়রের কাছে পাস অন হতে থাকে, কিন্তু একসময় 7 মেয়র নতুন মেয়রকে পাস অন করার আগেই মারা যায়। ফলে ধীরে ধীরে সকলেই সেই বক্সের ব্যাপারে ভুলে যায়, আর ঠিক সময় মতো 200 বছর পর সেই বক্সটি খুলে যায়। কিন্তু সেই বক্সের ভেতরে কি রয়েছে তা দেখার মতো কেউ ছিল না। বক্সটি খুলে যাওয়ার আরো অনেক বছর কেটে যায়। এরপর আমরা সেই অ্যাম্বার সিটি দেখতে পাই। এই শহরটাতে বেশ কিছু নিয়ম কানুন আছে। শহরটিকে পরিচালনা করার পেছনে শহরের প্রত্যেক মানুষেরই ভূমিকা রয়েছে, অর্থাৎ এই শহরের প্রতিটা মানুষ কোনো না কোনো কাজ করে। তবে এই শহরের কোন মানুষ কি কাজ করবে সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। এই অ্যাম্বার সিটিতে তেমন কোনো আধুনিক প্রযুক্তি নেই, তাই প্রতিটা কাজ ম্যানুয়ালি অনেক কষ্ট করে করতে হয়। এবং এই শহরে সরাসরি কোনো বিদ্যুৎ সংযোগ নেই, বরং শহরটির বিভিন্ন স্থানে বড় বড় জেনারেটরের সাহায্যে পুরো শহর আলোকিত হয়ে থাকে। এখন যেহেতু এই শহর 200 বছরের জন্য বানানো হয়েছিল এবং শহরটি যেহেতু 200 বছরের বেশি হয়ে গেছে, তাই এখানকার সবকিছু দিন দিন অকেজো হয়ে যাচ্ছে। এখানকার জেনারেটরগুলো অনেক দুর্বল হয়ে গেছে, যার ফলে শহরটিতে লোডশেডিং এর সমস্যা লেগেই থাকে। এই শহরে আমরা একজন ডুন নামের ছেলেকে দেখতে পাই। ডুনের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ইলেকট্রিশিয়ান হবে, যেন সে শহরের লোডশেডিং এর সমস্যা একেবারেই দূর করে দিতে পারে। আসলে তার বাবাও একজন ইলেকট্রিশিয়ান ছিল, তাই সে তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়। অন্যদিকে আমরা লিনা নামের একজন মেয়েকে দেখতে পাই, যার স্বপ্ন ছিল একজন মেসেঞ্জার হওয়া, অর্থাৎ শহরের খবর সে মানুষদের কাছে পৌঁছে দেবে। যেহেতু এই শহরে লটারির মাধ্যমে কাজ নির্ধারণ করা হয়, তাই আজ তাদের সেই কাঙ্ক্ষিত দিন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত লিনার ভাগ্যে পাইপ ওয়ার্কারের কাজ মেলে, আর ডুনের ভাগ্যে মেসেঞ্জারের কাজ, যার ফলে তাদের দুজনের খুব মন খারাপ হয়। এখন মেসেঞ্জার হওয়ার থেকে ভালো ডুন লিনার সঙ্গে তার কাজ এক্সচেঞ্জ করে নেয়, কারণ তার ভাগ্যে পাইপ ওয়ার্কারের কাজ হলেও সে জেনারেটরের কাছে থাকতে পারবে। অন্যদিকে লিনাও অনেক খুশি হয়ে যায়, কারণ তার মেসেঞ্জার হওয়ার স্বপ্ন এখন পূরণ হয়ে গেছে। এরপর লিনা তার খুশি মন নিয়ে তার ঘরে গিয়ে তার দাদিকে খুশির খবরটি দেয়। তার দাদির অনেক বয়স হয়েছে, এই কারণে তার স্মৃতিশক্তি অনেকটা কমে গেছে। লিনার দাদি তাকে বলে, তোমার বাবার কথাটি সবসময় তোমার মনে রাখা উচিত। আসলে লিনার বাবা মারা যাওয়ার আগে সে লিনাকে বলেছিল বাইরে একটা আলাদা দুনিয়া রয়েছে, আর একদিন আমাদের সবাইকে সেই দুনিয়ায় চলে যেতে হবে। লিনার বাবা তাকে সেই বক্সটির ব্যাপারেও বলে, যেটার ভেতর বাইরে যাওয়ার নকশা রয়েছে, কিন্তু লিনা এই কথাগুলো মিথ্যা মনে করে। যাই হোক, পরের দিন যখন লিনা একটি মেসেজ নিয়ে তার আন্টির কাছে পৌঁছায়, তখন তারা সেখানে একজন পাগল লোককে দেখতে পায়। সেই পাগল লোকটি সবাইকে চিৎকার করে বলছিল শহরের অন্ধকার জায়গাটিতে যেখানে কারো যাওয়া নিষেধ ছিল
সেখানে একটি বড় ক্রিয়েচার দেখেছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না আর তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। লিনা এসে দেখে সেখানে ক্রিয়েচারের শিং পড়েছিল, অর্থাৎ লিনা এখন সেই ক্রিয়েচারের ব্যাপারে বিশ্বাস করে। অন্যদিকে আমরা ডুনকে দেখতে পাই, সে তার কাজ করছিল। সেখানে তার সিনিয়র অফিসার মার্টিন ছিল, যে কিনা খুবই কঠোর ছিল। ডুন এখানে এসে বুঝতে পারে তাদের এই শহর ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে, কারণ শহরের পাইপলাইনগুলোতে প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে। আর সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যে প্রয়োজনীয় সরঞ্জামগুলো দরকার, সেগুলো কোনো কিছুই এই শহরে নেই। শহরের পাইপলাইন এবং জেনারেটরগুলোকে ঠিক করতে গিয়ে অনেকজনের প্রাণ গিয়েছে, কিন্তু এতে তাদের কোনো উন্নতি ঘটেনি। কিন্তু তাদের শহরের এমন ভয়াবহ অবস্থা সম্পর্কে কেউ জানে না। মার্টিন ডুনকে আরও বলে এই সিটি প্রায় ধ্বংসের দিকে, এখন আমরা চাইলেও কিছু করতে পারবো না। আমরা শহরটির উন্নয়নের জন্য চেষ্টা তো করেছি, কিন্তু উন্নয়নের জন্য পর্যাপ্ত উপাদানগুলো আমাদের কাছে নেই। এখন শুধুমাত্র আমরা অপেক্ষা করতে পারি, অর্থাৎ আমরা সেই দিনটির অপেক্ষা করছি যেদিন আমাদের পুরো শহরটা ধ্বংস হয়ে যাবে। যেহেতু শহর ধ্বংস হয়ে যাবে, তাই সেখানকার সকল কর্মচারী হাল ছেড়ে দিয়েছে, কারণ তারা আর শহরটিকে নিয়ে চিন্তা করে না। কিন্তু ডুন এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে এই শহরের মানুষদের কথা ভেবে সেই ড্যামেজ হওয়া পাইপলাইনগুলো ঠিক করার কথা ভাবে। তাই সে একটা চালাকি করে মার্টিনের পকেট থেকে অ্যাম্বার সিটির পাইপলাইনের ম্যাপটি নিয়ে নেয়। এরপর সেই ম্যাপের সাহায্যে সামনে যেতে থাকে। এই পুরো শহরের অনেক বড় লম্বা লম্বা পাইপ ছিল। শহরের কেউ জানে না পাইপগুলো কোথায় গিয়ে শেষ হয়। ডুন চলতে চলতে একটি রুমের দরজার সামনে গিয়ে পৌঁছায়। সেখানে 351 নম্বর রুম লেখা ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, ম্যাপের মধ্যে এই রুমের ব্যাপারে কিছুই লেখা ছিল না। ডুন কৌতূহলবশত দরজাটি খুলে ঘরের ভেতরে প্রবেশ করে। সেখানে গিয়ে ডুন বড় একটি টানেল দেখতে পায়, আর এই টানেলটি পুরোপুরি অন্ধকার ছিল। সেখানে অনেক অন্ধকার দেখতে পেয়ে ডুন অন্য রাস্তা দিয়ে চলে যায়। ডুন রাস্তাটা দিয়ে হাঁটার সময় সে ওপর থেকে নেমে আসা একটি দড়ি দেখতে পায়। ডুন দড়ির সাহায্যে ওপরে ওঠে, আর সে বুঝতে পারে এটা হলো তাদের শহরের স্টোর রুম। কিন্তু স্টোর রুমগুলোতে খাবার প্রায় শেষ হয়ে এসেছে। এটা দেখে সে খুব দুঃখ পায়। তখন সেখানে গার্ড চলে আসে। সে তাকে ধরে ফেলে এবং তাকে সেখান থেকে বের করে দেয়। আর তখনই তাদের শহরে লোডশেডিং হয়, যদিও জেনারেটরকে ঠিক করে ফেলা হয়। কিন্তু এখন সবাই বুঝতে পারে জেনারেটর এখন খুব দুর্বল হয়ে গেছে। শীঘ্রই এই শহর অন্ধকার হয়ে যাবে। বিদ্যুৎ ফিরে আসার পর লিনা তার দাদির সাথে দেখা করতে যায়। তখন তার দাদি তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সে ভালোভাবে বলতে পারছিল না। তখন লিনা কিছুটা বুঝতে পারে। তার দাদি বলছে তাদের বাড়িতে একটি বক্স রয়েছে যেটা তাদের কাজে আসবে। আসলে লিনার বংশধরের একজনই এই শহরের 7 নং মেয়র ছিল, যার হঠাৎ মৃত্যুতে সে আর পরবর্তী মেয়রকে সেই বক্সটি দিতে পারেনি। লিনা সেই বাড়িতে সেই বক্সটি খুঁজতে থাকে, আর অবশেষে লিনা সেই বক্সটি পেয়ে যায়। এখন লিনা এটা বুঝতে পারে না যে এই বক্সটি দিয়ে সে কি করবে। এমনকি লিনার দাদি যেহেতু একজন বৃদ্ধ মানুষ ছিল, তাই সেও ভালো করে কিছু মনে করতে পারছিল না। এরপর লিনার কাছে একটি মেসেজ পৌঁছানোর কাজ আসে, আর এই মেসেজটি মেয়রের কাছে পৌঁছাতে হবে। এখন লিনা সেই মেসেজটি নিয়ে মেয়রের কাছে চলে যায়। লিনা সেখানে পুরনো সব মেয়রদের ছবি দেখতে পায়। সেই লোকগুলো একসময় এই শহরের মেয়র ছিল। এখানে লিনা তাদের বংশের মেয়রকেও দেখতে পায়, যার হাতে সেই বক্সটি ছিল, যে বক্সটি কিনা কিছুক্ষণ আগে সে খুঁজে পেয়েছে। এরপর লিনা মেসেজ পাঠানোর জন্য বর্তমান মেয়রের কাছে আসে। লিনা সেখানে লক্ষ্য করে লিনাকে দেখে সেই মেয়র ড্রয়ারের ভিতরে কিছু একটা লুকানোর চেষ্টা করছিল। যাই হোক, মেয়রকে মেসেজ দিয়ে লিনা সেই ক্রিয়েচারের শরীরের অংশটি নিয়ে ডুয়েনের সাথে শেয়ার করে। এখানে আমরা জানতে পারি লিনা এবং ডুয়েনের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তারা একে অপরের সঙ্গে সবকিছুই শেয়ার করে। ডুন ক্রিয়েচারের অংশটি দেখে বলে, এটা তো গুবরে পোকার শরীরের অংশ, কিন্তু গুবরে পোকা এত বড় কিভাবে হতে পারে? ডুন এ বিষয়ে তার বাবার কাছে জিজ্ঞেস করে। তার বাবা তাকে এসব জিনিসের চক্করে পড়তে নিষেধ করে। অন্যদিকে শহরের সবাই টেনশনে ছিল, কারণ শহরের খাবার, ওষুধ সবকিছুর সাপ্লাই শর্ট হয়ে গেছে। এদিকে লিনা সেই বক্সের রহস্য বোঝার চেষ্টা করে। লিনা সেই বক্সটির কথা ডুয়েনকে বলে। এরপর তারা সেই বক্সের ভেতরে একটা চিহ্ন দেখতে পায়,
আর সেই বক্সের ভেতর কিছু টুকরো টুকরো কাগজ পড়েছিল। কাগজটিতে কিছু একটা লেখা ছিল এবং সেখানে একটা কাচের টুকরো পড়েছিল। আর সেই টুকরো টুকরো কাগজগুলোকে জোড়া লাগিয়ে তারা বুঝতে পারে এখানে অ্যাম্বার সিটি থেকে বের হওয়ার সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। অর্থাৎ এটা হলো অ্যাম্বার সিটি থেকে বের হওয়ার রাস্তা, যেটা একটা টানেলের মাধ্যমে শুরু হয় এবং সেখানে 351 নম্বর রুমটির ব্যাপারেও বলা ছিল। তাই লিনা এবং ডুন সেই রুমটির কাছে পৌঁছে যায়। তখন তারা সেখানে একজন ল্যাংড়া মানুষকে পালিয়ে যেতে দেখে। এরপর তারা সেখানে কিছু খাবারের প্যাকেট দেখতে পায়, যেগুলো কিনা অনেক দামি খাবার ছিল। আর এই খাবারগুলোই অনেকদিন আগে তাদের শহর থেকে ফুরিয়ে গেছিল। তাই তাদের মনে প্রশ্ন জাগে, তাদের শহরে তো অল্প দামের খাবার পাওয়া যায় না, তাহলে এত দামি খাবার এখানে কিভাবে এলো? তখনই সেখানে সেই ক্রিয়েচার চলে আসে। তাই তারা দুজন পালিয়ে সেই স্টোর রুমটিতে চলে যায়। তখনই লিনা দেখে ডুন যে হেলমেটটা পরেছিল সেটা তার বাবার, কারণ সেখানে তার বাবার নাম লেখা ছিল। তখন লিনা তার আন্টির কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তার আন্টি লিনার বাবার ব্যাপারে একটা সিক্রেট কথা বলে দেয়, যেটা এতদিন লিনাকে বলেনি। সে বলে, তোমার বাবার অনেক শখ ছিল এই শহর থেকে বের হওয়ার, আর তিনি বিশ্বাস করতেন এই শহরের বাইরেও একটা জায়গা আছে। তাই লিনার বাবা সবসময় সেই জায়গাটির খোঁজ করত। আর সেই জায়গাটির খোঁজ করতে গিয়েই লিনার বাবা পানিতে ডুবে মারা যায়। এই কথাগুলো শোনার পর লিনা তার বাড়ির দিকে ফিরছিল, কিন্তু তখন সে লুপারকে দেখতে পায়। লুপার হলো সেই ব্যক্তি যে কিনা এই শহরের গার্ডের দায়িত্ব পালন করে। লুপারকে দেখে লিনা বুঝতে পারে টানেলের ভেতর সেই ল্যাংড়ানো ব্যক্তিটি লুপার ছিল। এখন লিনার মনে অনেক সন্দেহ জাগে, তাই সে ডুনকে নিয়ে আবার সেই স্থানটিতে পৌঁছায়। আর এবার তারা টানেলের অনেক ভেতরে গিয়ে দেখতে পায় এই শহরের মেয়র লুপারের সাহায্যে অনেক খাবার সংরক্ষণ করে রেখেছে। এখানে শুধু তার নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষদেরকে বোকা বানিয়েছে। তখন তারা সেখানে কোনো মানুষের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা দুজন মিলে তখন লিনার বাড়িতে আসে। সেখানে তারা লিনার বাবার একটি পুরাতন রেডিও খুঁজে পায়, যেখানে ডুন তার বাবার আওয়াজও শুনতে পায় এবং সে বুঝতে পারে লিনার বাবার সাথে তার বাবারও এখান থেকে বের হওয়ার মিশন ছিল। ডুন তার বাবার কাছে যায় এবং তাকে বলে, আমি জানি লিনার বাবার সাথে আপনিও ওনার মিশনে ছিলেন, আপনি এখান থেকে বের হতে চাচ্ছিলেন। আমাদের সেই অনুসন্ধান আবার করা উচিত। কিন্তু তার বাবা আর কোনো মিশনে নামতে চায় না, কারণ এই মিশনের কারণেই লিনার বাবার মৃত্যু হয়েছিল। অন্যদিকে লিনা মেয়রের স্বার্থপরতার কথা সবাইকে বলতে চাইছিল, কিন্তু মেয়রের কিছু লোক তাকে ধরে মেয়রের কাছে নিয়ে যায়। লিনা দেখে মেয়রের কাছে একটা ব্যাজ রয়েছে, সেখানে কাচের টুকরার মতো একটা চিহ্ন রয়েছে। তখনই সেখানে লোডশেডিং হয়, আর এই সুযোগে লিনা মেয়রের গলায় থাকা সেই ব্যাজটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর যখন তারা মেয়রের ব্যাজের সঙ্গে সেই কাচের টুকরোটি মিলিয়ে ফেলে, তখন সেখানে কমপ্লিট একটি চিহ্ন তৈরি হয়, যেটা জেনারেটর রুমের দরজায়ও ছিল। তাদের মনে হয় এটা হয়তো সেই জেনারেটর রুমের চাবি। অন্যদিকে শহরে মেয়র লিনা এবং ডুনকে ক্রিমিনাল ঘোষণা করে দেয় এবং বলে তাদেরকে ধরতে পারলে পুরস্কার দেওয়া হবে। এদিকে লিনা তার ছোট বোনকে নিয়ে তারা সবাই জেনারেটর রুমের কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু তারা অনেক চেষ্টা করার পরেও জেনারেটর রুমের লক খুলতে পারে না। তখন লিনা ম্যাপটি চেক করে বুঝতে পারে জেনারেটরের কিছু চিহ্নের সাথে ম্যাপটির হুবহু মিল রয়েছে। তারা তখন ম্যাপটিতে দেওয়া ক্লু অনুযায়ী একটি আলমারিকে সরায়। তখন তারা ভেতরে একটি রাস্তা দেখতে পায়, সেখানে অনেক আলমারি রাখা আছে। এরপর তারা পরের ক্লু অনুযায়ী সেখানে জাহাজের একটা স্ট্রাইন ঘোরায়, আর সেটা ঘোরানোর সঙ্গে সঙ্গে সেখানে একটা সিক্রেট চেম্বার ওপেন হয়, যেটার ভেতরে একটা আলমারি চলে যায়। আর তারা তখন চেম্বারটির একদম ভেতরে প্রবেশ করে। তারা দেখতে পায় তাদের সামনে একটা নদী বয়ে যাচ্ছে, আর তারা যেটাকে এতক্ষণ আলমারি ভাবছিল আসলে সেটা কোনো আলমারি ছিল না, বরং এটা এক ধরনের নৌকা ছিল, যেটা এখান থেকে বের হওয়ার জন্য বানানো হয়েছে। তারা দেখতে পায় একটা রোলারের কাছে গিয়ে সেই নৌকাটি ধ্বংস হয়ে গেছে, আর এই রোলারের কারণেই লিনার বাবা মারা গেছিল। এখন তারা যদি নৌকার সাহায্যে এখান থেকে বের হতে চায়, তাহলে পানির লেভেল বেশি হতে হবে, যেন তারা রোলারের ওপর দিয়ে চলতে পারে। তখন তারা পরের ইনস্ট্রাকশনগুলো পড়তে থাকে। সেখানে কন্ট্রোল রুমের ব্যাপারে বলা ছিল। তারা সেই কন্ট্রোল রুমের কাছে যায়, আর তারা সেখানে সেই কি হোলটা দেখতে পায়, যেটা কিনা তারা ব্যাজ আর সেই কাচের টুকরা দিয়ে বানিয়েছিল।
অর্থাৎ এটাই সেই কন্ট্রোল রুমের চাবি। তারা সেই চাবির সাহায্যে কন্ট্রোল রুমে প্রবেশ করে আর তারা দেখে বাইরের যত মেকানিজম আছে সেটা এখান থেকেই কন্ট্রোল করা যায়। এরপর তারা পরের ইনস্ট্রাকশন ফলো করে সেখানে একটি সুইচ অন করে দেয়। তখন বাইরে যে বড় রোলারটি ছিল সেটি উল্টো ঘুরতে শুরু করে, যার ফলে পানির লেভেল দ্রুত গতিতে বাড়তে শুরু করে। কিন্তু রোলার চলতে চলতে হঠাৎ থেমে যায়। সাথে তারা যে সুইচটি অন করেছিল তাদের শহরের ইলেকট্রিসিটির পাওয়ার অনেক বেড়ে যায়, যার ফলে শহরের সব লাইটগুলো ব্লাস্ট হতে শুরু করে। সাথে তাদের পুরো শহরটিতে এখন পানি প্রবেশ করতে শুরু করেছে। এই দৃশ্য দেখে মেওয়ার মনে করে আজ হয়তো তাদের শহর ধ্বংস হয়ে যাবে। এই জন্য সে ভয় পেয়ে তার খাবারের রুমে লুকিয়ে পড়ে। কিন্তু তখন সেখানে সেই অদ্ভুত ক্রিয়েচারটা চলে আসে এবং সে মেওয়ারকে মেরে ফেলে। অন্যদিকে ডুনের কাছে মার্টিন পৌঁছে গেছে এবং সে ডুনের সঙ্গে এগুলো ঠিক করছিল। সেই মেশিনটিকে কন্ট্রোলে তো আনতে পারে, কিন্তু সেটা এমনভাবে কন্ট্রোল হয় যে যতক্ষণ সেটাকে ধরে রাখা যাবে ততক্ষণ পানির স্রোত বন্ধ থাকবে। অনেক সময় চলে যাওয়ার পর মার্টিনের শরীরে আর কোনো শক্তি ছিল না, তাই ধীরে ধীরে পানির স্রোত আরও বাড়তে থাকে। পরিস্থিতি ভয়াবহ দেখে ডুন লিনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, এমনকি মার্টিনকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু মার্টিন তার কথায় রাজি হয় না। এরপর তারা তিনজন একটি নৌকার উপর বসে পড়ে, আর যখন সেখানে পানির একটা বড় স্রোত আসে তখন তারা সেই স্রোতের সাহায্যে সেই রোলারটি পার করে ফেলে। তারা নৌকা দিয়ে অদ্ভুত কিছু জায়গা পার করছিল। এরপর তারা একটি টানেলের ভেতর দিয়ে একটি বিশাল স্লাইডে পৌঁছে যায়। তারা সেই স্লাইডটির মাধ্যমে নিচে নেমে আসে। তখন তারা দেখতে পায় তারা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে তারা দূর থেকে একটি আলো দেখতে পাচ্ছে। সেখানে যাওয়ার জন্য অনেক লম্বা সিঁড়ি রয়েছে, আর এই সিঁড়িগুলো পার করে তারা সেই জায়গায় পৌঁছে যাবে। কিন্তু সেখানে তারা সবকিছু অন্ধকার দেখতে পায়। তারা বুঝতে পারে এই জায়গাটি লাইফলেস, আর নতুন জায়গার সন্ধান করে তারা সময় নষ্ট করেছে। কিন্তু এর কিছুক্ষণ পর আকাশে সূর্য ওঠে। তখন তারা দেখতে পায় সব জায়গায় সবুজ গাছপালা। আসলে 200 বছরের মধ্যেই পৃথিবী পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর তারা তখন বুঝতে পারে অবশেষে তারা পৃথিবীর উপরিপৃষ্ঠে চলে এসেছে। তখন তারা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে থাকে এবং সেখানে তারা একটি পাখিকে দেখতে পায়। তারা পাখিটির পিছু করে সামনে যেতেই তারা খুব বড় একটি গভীর গর্ত দেখতে পায়, আর সেই গর্ত থেকে পুরো এম্বার সিটিকে দেখতে পাচ্ছিল তারা। এরপর তারা একটি চিঠি লিখে একটি পাথরের সাথে বেঁধে এম্বার সিটিতে পাঠিয়ে দেয়, যাতে করে এম্বার সিটির মানুষেরা এই নতুন পৃথিবী সম্পর্কে জানতে পারে আর তারাও পৃথিবীতে চলে আসতে পারে। আর সৌভাগ্যক্রমে ডুনের বাবা সেই চিঠি পেয়ে যায়, ফলে সে বুঝতে পারে পৃথিবীতে ডুন আর লিনা পৌঁছে গেছে। অর্থাৎ এম্বার সিটির সমস্ত লোক যারা কিনা 200 বছর ধরে পৃথিবীর গভীরতায় বসবাস করছিল তারাও এখন বের হয়ে আসতে পারবে। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ফিরে আসবো পরবর্তীতে কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।